প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হাসনাত জামান সবুজ, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। এবং আজকে তোমাদের জন্য আলোচনার বিষয় হলো পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর জলবিদ্যুৎ, এবং আজকে ক্লাস নাম্বার হচ্ছে 1। তোমরা জানো যে আজকে যে অধ্যায়টি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এটা জানতেই হবে। তা আমি আশা করি আজকে যেহেতু 1 নাম্বার ক্লাস, এই অধ্যায়টি আমি অনেকগুলো ক্লাস নেব। প্রত্যেকটি ক্লাস যদি ফলো করো ইনশাল্লাহ এক্ষেত্রে তোমরা একটা ভালো একটা পর্যায়ে যেতে পারবে, আমি বিশ্বাস করি। এবং এই অধ্যায়ের বেসিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলিও অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং প্রত্যেকটি গণিত যে সমস্যাগুলো রয়েছে সার্কিটগুলো ভালোভাবে বুঝতে হবে। আশা করি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটি ক্লাসেই তোমরা থাকার চেষ্টা করবে। তো আজকের আলোচনার বিষয় হলো জলবিদ্যুৎ। তো জলবিদ্যুৎ সম্পর্কে যদি চলে আসে তাহলে দেখো, প্রথম হলো বিদ্যুৎ। আর এই বিদ্যুতের মধ্যে হলো 2 প্রকার। তোমরা জানো যে এই অধ্যায়ের আগের অধ্যায়টির নামই হচ্ছে স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ। এখন দেখো, এই যে স্থির বিদ্যুৎ আর জলবিদ্যুৎ, স্থির হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় যদি চার্জ সঞ্চিত থাকে। ধরো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা আমরা প্রচলিত ভাবে বলি ব্যাটারি। এই ব্যাটারির মধ্যে কি রয়েছে? চার্জ সঞ্চিত রয়েছে। এইখানে যে চার্জটি সঞ্চিত রয়েছে সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। এখন আর আমরা যে এই যে আমি যে রুমের মধ্যে কথা বলছি বা তুমি যে রুমে বসে দেখছো, সেই রুমের মধ্যে যে বিদ্যুৎটা আসতেছে সেখানে হচ্ছে নিরবিচ্ছিন্ন ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। এই যে নিরবিচ্ছিন্ন ইলেকট্রনের প্রবাহ, তাই হলো জলবিদ্যুৎ। তাহলে আমরা কি বুঝলাম? নিরবিচ্ছিন্ন ইলেকট্রনের প্রবাহই হলো জলবিদ্যুৎ। ওকে, এখন দেখো, এই জলবিদ্যুৎ সম্পর্কে জানতে গেলে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ, লক্ষ্য করো, তড়িৎ প্রবাহ সম্পর্কে আমরা জানবো। এখন আমরা একটা যদি তার দেখি, মনে করি এটা একটা তার, এটা একটা উপরে প্লাস্টিকের আবরণ রয়েছে, ইনসুলেটরের আবরণ রয়েছে। তো এর ভিতরে একটি পরিবাহক পদার্থ রয়েছে, সেটা তামার হতে পারে, অন্য কোনো ধাতব পদার্থের হতে পারে। এখন এই যে তারটার মধ্য দিয়ে, এই তারটা এখানে যতটুকু দেখতে পাচ্ছ তার চেয়ে অনেক মোটা তার রয়েছে, তার চেয়ে আরো অনেক মোটা তার রয়েছে, অথবা তার চেয়ে চিকন তার রয়েছে। এখন যে কোনো একটি তারের মধ্য দিয়ে, ধরো এই যে আমরা একটা তার দেখতে পাচ্ছি, অথবা এইটা একটা তার দেখতে পাচ্ছি। এখন এই তারটির মধ্য দিয়ে অথবা এই তারটির মধ্য দিয়ে এটারও একটা প্রস্থচ্ছেদ রয়েছে, আরো একটা প্রস্থচ্ছেদ রয়েছে। এই তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে, অর্থাৎ কোনো পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। লক্ষ্য করো, আমরা তাহলে বলি কোন পরিবাহকের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে আমরা বুঝে ফেললাম যে যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একটা একক সময়ে যে আধানটা প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এখন আমরা একটু দেখি যে, ধরে নিলাম এটা একটা যদি পরিবাহক হয় এবং সেটার মধ্য দিয়ে টি সময় ধরে প্রবাহ চলছে, টি সময় ধরে প্রবাহ চলছে। এখন এই টি সময় ধরে নিলাম এখানে যে পরিমাণ, আমরা কি বলেছি যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, আধান প্রবাহিত হয়। লক্ষ্য করো, ধরে নিলাম টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। তাহলে টি সময়ে যদি প্রবাহিত আধানের পরিমাণ কিউ হয়, টি সময়ে প্রবাহিত আধানের পরিমাণ কিউ হয় যদি, তাহলে একক সময়ে, লক্ষ্য করো, একক সময়ে আধানের পরিমাণ কত হবে? কিউ বাই টি। তাহলে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে আমরা বলতে পারি যে একক সময়ে তড়িৎ প্রবাহের পরিমাণটা হচ্ছে কিউ বাই টি। তাহলে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু কিউ বাই টি। এটাই হলো তড়িৎ
প্রবাহ। তাহলে আমরা তড়িৎ প্রবাহ জেনে গেলাম যে তড়িৎ প্রবাহ হলো I ইকুয়াল টু কিউ বাই টি। এখন যদি আমরা একক সম্পর্কে জানি, একক, তাহলে আমরা লিখতে পারি I ইকুয়াল টু কিউ বাই টি। লক্ষ্য করো তড়িৎ আধানের একক হচ্ছে আমরা জানি কুলম্ব, বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে, এবং ক্যাপিটাল লেটার হবে। তোমরা তো জানো যে কোনো বিজ্ঞানীর নামে একক হলে সেটা ক্যাপিটাল লেটারে হয়। আর সময়ের একক সেকেন্ড, তাহলে কুলম্ব পার সেকেন্ড, এইটা সমান হচ্ছে এম্পিয়ার। তাহলে আমরা জানি যে তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার। তাহলে এম্পিয়ার কাকে বলে তুমি কিন্তু এইখান থেকে এই সংজ্ঞাটা তৈরি করবে। সবসময় এখানে যদি কোনো কিছু দেওয়া থাকে পার, পার মানেই হচ্ছে প্রতি বা এক, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক এম্পিয়ার কাকে বলে। তাহলে কোনো পরিবাহকে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দেওয়া 1 সেকেন্ডে যদি 1 কুলম আদান প্রবাহিত হয়, অর্থাৎ 1 সেকেন্ডে 1 কুলম আদান প্রবাহিত হলে তাকে বলা হয় 1 এম্পিয়ার। তাহলে যদি আসে 20 এম্পিয়ার কাকে বলে, অবশ্যই আমরা বলেছি এটা হচ্ছে পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি সেকেন্ড। তাহলে আমরা কি বলবো, 1 সেকেন্ডে প্রবাহিত আদানের পরিমাণ যদি 20 কুলম হয় তাকে বলা হয় 20 এম্পিয়ার। এখন এইভাবে তোমার যদি 50 এম্পিয়ার, 100 এম্পিয়ার যতই দেওয়া থাকে ততই অবশ্যই পারবে ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ প্রবাহ কাকে বলে এবং তড়িৎ প্রবাহের একক সম্পর্কেও জানতে পারলাম। তো আমরা দেখতে পাচ্ছি কারা কারা তোমরা জয়েন করেছো। আমি একটু দেখতে চাচ্ছি, পাপন জয়েন করেছ, এটা হচ্ছে নারিয়া জাহান, আলামিন খান, লাবিব আব্দুল্লাহ, তারপর হচ্ছে নীল আকাশ, আলামিন, তারপর হচ্ছে নাসরা জয়েন করেছো দেখতে পাচ্ছি, তারপরে এটা কি জামাইকু আদর্শ স্কুল এবং মারুফ জয়েন করেছো আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, তোমরা এই ক্লাসগুলোকে ফলো করো। দেখো ক্লাসগুলো ফলো করলে একটা বেসিকটা যখন তোমার স্ট্রং থাকবে, দেন তুমি কিন্তু নিজে একটা জিনিসকে উদ্ঘাটন করতে পারবে যে এটা আসলে প্রকৃত জিনিসটাকে। আমরা যদি এককটা 1 এম্পিয়ারের সংজ্ঞাটা বুঝে থাকি, তাহলে তোমাকে যদি দেওয়া হয় 50 এম্পিয়ার কাকে বলে, তোমার কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ কি বলবো, যে 1 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ যদি 50 কুলম হয় তাহলে তাকে বলা হয় 50 এম্পিয়ার। কারণ আমরা এটা জানি পার সেকেন্ড অর্থ হচ্ছে প্রতি সেকেন্ডে প্রবাহিত আদানের পরিমাণ যদি কত 50 কুলম হয় তাকে বলা হয় 50 এম্পিয়ার। ওকে, এখন একটা শব্দ চলে আসছে, যে কোনো প্রস্থচ্ছেদ। স্টুডেন্টদের একটা সময় কোশ্চেন থাকে যে স্যার প্রস্থচ্ছেদ বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি। তাহলে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো ধরে নিলাম এটা একটা পরিবাহক তার, এটাকে ধরে নিতে হবে পরিবাহক তার, কারণ এটা হচ্ছে মার্কার। এখন এই যে এটা যদি পরিবাহক তার হয়, তাহলে এটার প্রস্থ বরাবর, একটা প্রস্থ বরাবর যদি আমি ছেদ করি, তাহলে এটার দৈর্ঘ্যের সাথে এটা কি হয়ে লম্ব হয়ে গেল। তাহলে কোনো তারের প্রস্থ বরাবর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে ছেদ কাটলে যে ওই যে ছেদটা কাটা হয় সেটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখাই কোনো তারের, এইটা হচ্ছে যদি একটা তার হয়, তারের সাথে আমরা কি করব, এরকম একটা ছেদ কাটবো, প্রস্থ বরাবর ছেদ কাটতেছে, তাহলে দৈর্ঘ্যের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। তাহলে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কাকে বলে, এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারি। তাহলে কি বলবো, কোন তারের প্রস্থ বরাবর দৈর্ঘ্যের সাথে লম্বভাবে ছেদ কাটলে যে তলটা পাওয়া যায় তাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আশা করি এটা পারবে। এখন হলো আমাদের যেটা সমস্যা হয় যে তড়িৎ প্রবাহের দিক নিয়ে সমস্যাটা হয়। আমরা আজকে এইটা অবশ্যই 100% ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করব। তড়িৎ প্রবাহের দিক। এখন এই তড়িৎ প্রবাহ দিক বোঝার আগে আরো দুটি জিনিস আমরা জেনে নিব। লক্ষ্য করো, এর আগের অধ্যায়ে স্থির তড়িতে রয়েছে উচ্চ বিভব কাকে বলে, উচ্চ এবং নিম্ন বিভব কাকে বলে, এই সম্পর্কে আলোচনা রয়েছে। তাহলে আমরা ধরে নিলাম এটা একটা উচ্চ বিভবের বস্তু আর এটা হচ্ছে একটা নিম্ন বিভবের বস্তু। আরো বড় করে দিই, না এটা হলো উচ্চ বিভব বস্তু, বিভবের বস্তু। আর এটা যদি নিম্ন বিভবের বস্তু হয় তাহলে আমরা কি বোঝাতে চাচ্ছি, লক্ষ্য করো, এই উচ্চ বিভবের বস্তুর মধ্যে ধনাত্মক আধানের পরিমাণ বেশি। ধনাত্মক আধান হচ্ছে প্রোটনের পরিমাণ বেশি। তাহলে প্রোটনের পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই ইলেকট্রনের পরিমাণ কম। এটার পরিমাণ বেশি, এটার পরিমাণ কম, জেনে নেবে কিন্তু এটা।
আমরা উচ্চ বিভবের বস্তুকে আমরা ধনাত্মক হিসেবে বিবেচনা করি, কারণ এখানে হচ্ছে প্রোটনের পরিমাণ বেশি আর ইলেকট্রনের পরিমাণ কম। তাহলে নিম্ন বিভবের বস্তু কি হবে, সেখানে হচ্ছে ইলেকট্রনের পরিমাণটা বেশি হবে, ঋণাত্মক আধানের পরিমাণটা বেশি আর ধনাত্মক আধানের পরিমাণ কম। লক্ষ্য করো, এখন এই আমরা দুইটা বস্তুকে যদি কোনো একটা পরিবাহক দ্বারা যুক্ত করে দেই, তাহলে সেখানে কি হবে, ইলেকট্রনের ফ্লো হবে বা তড়িৎ প্রবাহিত হবে। এই যে তড়িৎ প্রবাহিত হবে, কেন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে উচ্চ বিভবের বস্তুর মধ্যে কি রয়েছে, ধনাত্মক আধান বা প্রোটনের পরিমাণ বেশি আর ঋণাত্মক আধানের পরিমাণ কম। আর নিম্ন বিভবের বস্তুর মধ্যে কি ঋণাত্মক আধানের পরিমাণ বেশি আর ধনাত্মক আধানের পরিমাণ কম। আশা করি উচ্চ বিভব নিম্ন বিভব সম্পর্কে তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, বেসিকের জায়গাটা তুমি ক্লিয়ার আনসার দিতে পারবে। ওকে, এখন আসি, এই যে লক্ষ্য করো যে আমরা জানি যে সাধারণত এই একটা তড়িৎ কোষ যদি আমরা দেখি, আমরা তো বলেছি এটা হচ্ছে প্রচলিত শব্দ হচ্ছে ব্যাটারি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটি ব্যাটারি নয়। কারণ হচ্ছে আমরা জানি যে এইটার মধ্যে একটা ধনাত্মক প্রান্ত রয়েছে আর একটা ঋণাত্মক প্রান্ত রয়েছে। এই যে ধনাত্মক ঋণাত্মক, ধনাত্মক যে প্রান্তটা একটা কোষের, সেটাকে আমরা ধরি হাই ভোল্টেজ অর্থাৎ উচ্চ বিভব, আর যেটা হচ্ছে ঋণাত্মক আধান সেটা হচ্ছে লো ভোল্টেজ অর্থাৎ নিম্ন বিভব। তাহলে আমরা বুঝে ফেললাম, একটা কোষ দেখলে বুঝতে পারবো যে যেটা হচ্ছে প্লাস সেটা হচ্ছে হাই ভোল্টেজ আর যেটা হচ্ছে মাইনাস সেটা হচ্ছে লো ভোল্টেজ। তাহলে আমরা এটা সম্পর্কে ধারণা পেলাম। এখন দেখো, আমরা যদি তার মানে একটা কোষ, এটা হচ্ছে প্লাস, বড়টা হচ্ছে প্লাস হয়, এটা হচ্ছে তড়িৎ কোষ, তড়িৎ কোষ, তার মানে এটা হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব। তাহলে এটা আমরা হাই ভোল্টেজ আর এটা হচ্ছে লো ভোল্টেজ। এখন এখানে যদি আমরা একটা লাইট, ফ্যান, টিভি এরকম যে কোনো কিছু যুক্ত করি, তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি যে বিদ্যুৎ সাধারণত ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে প্রবাহিত হয়। এইটাই হচ্ছে এখন পর্যন্ত প্রচলিত সত্য। আমরা জানি যে উচ্চ বিভব থেকে বা কোষের ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়, সেটাই আমরা এখন পর্যন্ত জানি। কিন্তু পরবর্তীতে জানা যায় ইলেকট্রনের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। কথাটা শুনে রাখো, আমরা আগেই শুরুতে জানতাম যে ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। এরপরে জানা গেল যে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রন আবিষ্কারের পর ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। এখন কি হয়ে গেল ঘটনা দেখো, আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেকেই জয়েন করেছ। সুন্দর ক্লাস, পৃথা, তারপরে হচ্ছে আখি, আকলিমা, তারপরে নাসরা, সামিয়া তাসনিম, তারপর হচ্ছে আদিব, আলামিন খান দেখতে পাচ্ছি। তো তোমরা যারা এখনো যারা জয়েন করেনি তাদেরকেও তোমরা ইনভাইট করতে পারো যে স্যারের ক্লাস চলছে এবং বেসিক ক্লাস চলছে, আজকে প্রথম চলতরিতের ক্লাস। তো যাই হোক, এখন লক্ষ্য করো আমরা যে কথাটা বলছিলাম, কেন সে তখন ধনাত্মক আধানের প্রবাহ, এরপরে ইলেকট্রন আবিষ্কার হওয়ার পর কি সমস্যার সৃষ্টি হলো সেই সম্পর্কে আজকে আমরা জানবো। লক্ষ্য করো, তাহলে ইলেকট্রন আবিষ্কারের পর জানা গেল যে ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। তাহলে কন্ট্রাডিকশনটা হয়ে গেল যে ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ। তাহলে আগে যে কথাটা ছিল, এরপরে প্রচলিত ভাবে মেনে নেওয়া হলো যে ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ, কিন্তু ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে আমরা প্রচলিত বর্তনী বলতে যেটা বুঝি, দেখো এরকম লাইট, ফ্যান, টিভি যাই যুক্ত করি, আমরা বলেছি যে ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ। ধরো এই দিক থেকে এদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, তাহলে এই ধনাত্মক আধান এইদিকে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ, অর্থাৎ ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় আর ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে তড়িৎ প্রবাহিত হয়। ওকে, তাহলে এটা আমরা জানলাম, এটা হচ্ছে প্রচলিত বর্তনী। কিন্তু প্রকৃতপক্ষে হলো যে ইলেকট্রনের প্রবাহ যেহেতু বিদ্যুৎ প্রবাহ, প্রকৃত সত্যটা কি? প্রকৃত সত্য হলো যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় সেদিকেই বিদ্যুৎ প্রবাহিত হয়।
যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় সেদিকেই বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে কেন? কারণ হচ্ছে ওই যে শুরুতেই ধরে নেওয়া হয়েছিল ধনাত্মক আধানে প্রবাহই বিদ্যুৎ প্রবাহ, কিন্তু ওইটা ভুল প্রমাণিত হলো। প্রচলিতভাবে এটাকে ধরে নেওয়া হয়েছে যে ধনাত্মক আধানে প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। তাহলে প্রচলিত বর্তনী হলো, আমরা এটাকে যদি কেটে দেই, অর্থাৎ এইদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে আর এইখান থেকে এইদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা বুঝলাম কি, যেদিকে ইলেকট্রন প্রবাহিত হয় এটা হচ্ছে সঠিক বা বর্তনী। অর্থাৎ ধনাত্মক আধান ঋণাত্মক আধান যেদিকে, অর্থাৎ ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় সেদিকেই তড়িৎ প্রবাহিত হয়। ওকে, তাহলে আমরা এটা জানলাম। এখন দেখো, এই যে আমরা ধরে নিলাম যে ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ, সেটিও সত্য নয়। এটা একেবারেই সম্পূর্ণরূপে সত্য নয়। এখন তো বলতে পারো যে আবার স্যার কন্ট্রাডিকশন ফেলে দিল বেসিকের জায়গা। তাহলে আমরা জেনে রাখবো যে ইলেকট্রনের প্রবাহ তড়িৎ প্রবাহ সেটা সত্য, বা ঋণাত্মক আধানের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ সত্য, কিন্তু ধনাত্মক আধানের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ হতে পারে। ধনাত্মক আধানের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে কি হইতে হবে, অর্থাৎ এইরকম, এটা একটা বস্তু, এটাও একটা বস্তু, এটাও প্লাস এটাও প্লাস, দুইটাই যদি প্লাস হয় সেক্ষেত্রেও তড়িৎ প্রবাহিত হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আধানের চাপ যার বেশি হবে সেখান থেকে তড়িৎ প্রবাহিত হবে। আধানের চাপের উপর নির্ভর করবে, উপর নির্ভর করে। তাহলে বুঝলাম যে ধনাত্মক আধানের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ হতে পারে। সেক্ষেত্রে আধানের চাপ বেশি কমের উপর নির্ভর করে তড়িৎ প্রবাহিত হবে। এখন বলতে পারো যে বাস্তব জীবনে আমরা যা দেখি সেখানে বলে থাকি ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ, কারণ আমরা সাধারণত পরিবাহক হিসেবে যে পদার্থগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ধাতব পদার্থ। আর সেই ধাতব পদার্থগুলোর মধ্যে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। আর ওই মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহের কারণে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই কারণে সাধারণত আমরা বলে থাকি ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। ওকে, তাহলে আমরা এটা জেনে ফেললাম। এখন দেখো, আমরা জানবো হলো যে জানবো এইখানে তিনটি জিনিস রয়েছে। যে তড়িৎ প্রবাহ পড়তে গেলে প্রথমে লাগবে হলো পরিবাহী, অর্থাৎ কন্ডাক্টর। পরিবাহী শব্দটার সাথে তোমরা অটোমেটিক পরিচিত, যদি স্থির তড়িৎ তোমরা পড়েছো। স্থির তড়িতের মধ্যে রয়েছে পরিবাহী, মানে কি, যার মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ যার মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যার বাধার পরিমাণ, যেখানে ইলেকট্রন প্রবাহ হওয়ার জন্য যে বাধাটা সেটা যদি কম থাকে, অর্থাৎ যে পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে তাকে বলা হয় কন্ডাক্টর। যে পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হয় বা ইলেকট্রন প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এবং এর বাধার পরিমাণ, বাধা মানে আমরা পরবর্তীতে এই অধ্যায়ের মধ্যে পড়াবো রোধ, রেজিস্ট্যান্স। সেই রোধের পরিমাণ যার কম তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে এবং এই মুক্ত ইলেকট্রনগুলো সহজে চলাচল হয়, যে কারণে বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে যে পদার্থের পরিবাহিতা, যে পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হয় বা আধান সঞ্চালিত হয় তাকে বলা হয় পরিবাহী। আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে অন্তরক বা অপরিবাহী। দেখো, ইনসুলেটর সম্পর্কে আমরা জানবো। এখন এই যে আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে আমরা বলেছিলাম যে একটা পরিবাহী পদার্থ রয়েছে, কিন্তু এর উপরে যে পদার্থটা তোমরা দেখো একটা তারের উপরে, সেটা হচ্ছে ইনসুলেটর। অর্থাৎ এই পদার্থটার রোধের পরিমাণ বা বাধার পরিমাণ হচ্ছে অসীম, অর্থাৎ এখানে কোনো মুক্ত ইলেকট্রন নেই। অর্থাৎ যার রোধের পরিমাণ অসীম, অর্থাৎ যার মধ্যে দিয়ে আধান প্রবাহিত হয় না, তাহলে বলবা যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ আধান প্রবাহিত হয় না তাকে বলা হয় ইনসুলেটর। ওকে, এখন আমরা দেখো এর আগে একটি ক্লাস আমি করিয়ে ফেলেছি শেষ দিকে, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী সম্পর্কে তোমরা অবগত আছো, সেমি কন্ডাক্টর। এখন সেমি কন্ডাক্টর মানে কি, এর মাঝখানে যে পদার্থের পরিবাহিতা পরিবাহকের চেয়ে কম, এটার চেয়ে কম আর এটার চেয়ে বেশি,
তাহলে এইটাকে বলা হয় অর্ধ পরিবাহী। তাহলে কি বলবো, যে পদার্থের পরিবাহিতা পরিবাহকের চেয়ে কম কিন্তু অন্তরকের চেয়ে বেশি তাকে বলা হয় অর্ধ পরিবাহী। আশা করি পারবে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট এই আনসারটা কখনোই ভালো আনসার দিতে পারে না, যেটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে পরিবাহকের তড়িৎ পরিবাহিতা হ্রাস পায় কেন? পরিবাহিতা হ্রাস পায় কেন? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই প্রশ্নের আনসারটা কেন জানি ভালো দিতে পারে না। আশা করি তোমরা একটু ভালোভাবে শোনার চেষ্টা করবে। এখন যারা ক্লাস শুনছো দেখতে পাচ্ছি যে পাপন শুনতে পাচ্ছ, তারপরে আলামিন খান এখনো শুনছে, সামিয়া তাসনিম এবং প্রীতা এবং হচ্ছে আখি আকলিমা, তারপরে লাবিব রেগুলার ক্লাস শুনে বা দেখে, এরপর হচ্ছে লিপি। এখন দেখো, লক্ষ্য করো, তাপমাত্রা বাড়ালে পরিবাহকের তড়িৎ পরিবাহিতা হ্রাস পায় কেন? আমরা জানি, একটা দেখো, তোমাদের যদি একটা উদাহরণ দেই, বাস্তব উদাহরণ যদি দেই, ধরো একটা জায়গায় সুশৃঙ্খল ভাবে মানুষ লাইন ধরে একটা জায়গায় যাচ্ছে। এখন এই লাইনের মধ্যে যদি কোনোভাবে একটা ধাক্কাধাক্কি লেগে যায়, তাহলে ধরো যে গন্তব্যে 5 মিনিটে 50 জন মানুষ যাচ্ছিল, যদি ধাক্কাধাক্কি লাগে অবশ্যই ওই গন্তব্যে 50 জন মানুষ পৌঁছাতে পারবে না প্রতি মিনিটে বা 5 মিনিটে। এখন লক্ষ্য করো, সেম ভাবে আমরা জানি যে স্বাভাবিকভাবে ধাতব পদার্থ বা পরিবাহকের মধ্য দিয়ে কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, এবং এই কারণে মুক্ত ইলেকট্রনের কারণে সুশৃঙ্খল কারণে কি হয়, বিদ্যুৎ প্রবাহিত হয়। তাহলে কি বলবো, পরিবাহকের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনের কারণে স্বাভাবিকভাবেই পরিবাহকের মধ্য দিয়ে কি হয়, তড়িৎ প্রবাহিত হয়। এখন যদি তুমি টেম্পারেচার বাড়িয়ে দাও, তাপমাত্রা বাড়ালে দেখা যায় যে এই ইলেকট্রন প্রবাহে কি ঘটে, বিঘ্ন ঘটে। অর্থাৎ ইলেকট্রনগুলো স্বাভাবিকভাবে এইভাবে ফ্লো হচ্ছিল, তখন তাপমাত্রা বাড়লে এখানে উত্তেজনা বেড়ে যায়, তখন ইলেকট্রন ফ্লোটা কি হয়ে যায়, এরকম এলোমেলো হয়ে যায়, হয়তো বা এটা এদিকে হয়, এটা এদিকে হয়। তখন কি হয়েছে, ধীরে ধীরে রেজিস্ট্যান্স বা রোধ বাড়তে থাকে। এই রোধ বৃদ্ধির ফলে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়। তাহলে কি বলবো, যে তাপমাত্রা স্বাভাবিকভাবে পরিবাহকের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হয়, কারণ এর পরিবাহকের রোধের পরিমাণ কম থাকে। আনসার হয়ে গেল। এখন বলবো, তাপমাত্রা বাড়ালে এই পরিবাহকের ক্ষেত্রে ইলেকট্রন প্রবাহে বিঘ্ন ঘটে, অর্থাৎ ইলেকট্রনের বিক্ষিপ্ত হয়ে যায়, ইলেকট্রনের প্রবাহ বিক্ষিপ্ত হয়, অর্থাৎ ফলে ধীরে ধীরে কি বাড়তে থাকে, রোধের পরিমাণ বাড়তে থাকে। এই রোধ বৃদ্ধির কারণেই তড়িৎ প্রবাহ হ্রাস পায়। ওকে, আচ্ছা, তড়িৎ প্রবাহ হ্রাস পায়। এখন দেখো, কিন্তু আমরা জানি যে অন্তরক অবলিক অর্ধ পরিবাহী, এই দুইটার ক্ষেত্রে কি হয় বলো, আমরা জানি তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা যদি তুমি বাড়িয়ে দাও, প্রবাহ বাড়ে। লক্ষ্য করো, স্বাভাবিকভাবে অন্তরকের ক্ষেত্রে দেখো, আমরা জানি অন্তরকের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, কিন্তু তাপমাত্রা বাড়তে থাকলে একটা সময় কি হয়, ইলেকট্রন তার বন্ধনটা ভেঙে যায় বা ইলেকট্রন মুক্ত হয়, আর ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ, মুক্ত ইলেকট্রনের প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়। তাহলে কি বলবো, অন্তরকের ক্ষেত্রে বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে স্বাভাবিকভাবে তড়িৎ প্রবাহ মানে অর্ধপরিবাহীর ক্ষেত্রে খুবই কম হয়, আর অন্তরকের ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হয় না, কারণ অর্ধপরিবাহীর ক্ষেত্রে বা এদের ক্ষেত্রে সাধারণত সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এখন তাপমাত্রা বাড়ালে এই সব বন্ধন কি হয়ে যায়, ভেঙে যায়। এই বন্ধন ভেঙে যাওয়ার কারণে তড়িৎ প্রবাহ অর্থাৎ ইলেকট্রন মুক্ত হয়। এই মুক্ত ইলেকট্রনের কারণে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায়। তাহলে আমরা এইটার আনসারটা পেয়ে যাব। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে সাধারণত এই অর্ধপরিবাহী পণ্যগুলাকে বলা হয় ইলেকট্রনিক্স পণ্য, আর যেটা হচ্ছে পরিবাহী পদার্থ অর্থাৎ কন্ডাক্টর হচ্ছে ইলেকট্রিক্যাল পণ্য, সেটা আমরা জানবো। এখন দেখো, আমাদের সময় খুবই কম, এখানে আরেকটি জিনিস আমরা খুব দ্রুত যদি পড়াতে পারি, যে এখন আমরা দেখব যে এই তড়িৎ প্রবাহ নিয়ে বিজ্ঞানী ওহম একটি সূত্র প্রদান করেছেন।
সেই সূত্রটি যদি আমরা পড়াতে পারি, তাহলে দেখো তিনি যে কন্ডিশনটা দিয়েছেন, তাপমাত্রা স্থির হতে হবে, টেম্পারেচার অবশ্যই স্থির থাকতে হবে। কারণ একটু আগে দেখিয়েছি যে তাপমাত্রা বাড়ালে বা কমালে পরিবাহক, অর্ধপরিবাহী, অন্তরক এক এক পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রেজাল্ট আসে। তাহলে অবশ্যই তাপমাত্রা স্থির রেখে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎটা চলে, সে বলেছে যে বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ আইটা হচ্ছে বি এর সমানুপাতিক। অর্থাৎ তবে কন্ডিশন তাপমাত্রা স্থির থাকতে হবে। তাহলে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখানে তিনি কি বোঝাতে চেয়েছেন? অর্থাৎ আমরা জানি যে তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করে। অর্থাৎ বিভব পার্থক্য যত বেশি হবে প্রবাহ তত বেশি হবে, আর বিভব পার্থক্য যত কম হবে প্রবাহ তত কম হবে। এখন দেখো এটা আমরা দেখাই, ধরে নিই এটার ব্যাখ্যাটা কি দেখি। ধরে নিলাম একটা এ বি একটা পরিবাহী তার, এ প্রান্তের বিভব বি এ, বি প্রান্তের বিভব ভিবি। বলবো এ বি একটি পরিবাহী তার যার এ প্রান্তের বিভব বি এ এবং বি প্রান্তের বিভব হলো ভিবি। এখন লক্ষ্য করো, যদি ভি এ গ্রেটার দেন ভিবি হয়, অর্থাৎ এই বিভবটা বেশি হয়, তাহলে বিভব পার্থক্য হলো ভি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। লক্ষ্য করো এখানে আমরা একটা জিনিস এখন বলবো যে এই পরিবাহকের মধ্য দিয়ে রোধ আর এবং প্রবাহ আই হলে সূত্রানুসারে বিভব পার্থক্য তো ভি পেলাম, সূত্রানুসারে বিভব পার্থক্য কার সমানুপাতিক বলেছি? তড়িৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ কোন পরিবাহকের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় তা বিভব পার্থক্যের সমানুপাতিক। যে তড়িৎ প্রবাহিত হয় মানে কি, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, তা বিভব পার্থক্য হলো এর সমানুপাতিক। তাহলে লিখতে পারি কি বলো, আই সমানুপাতিক ভি। তাহলে লক্ষ্য করো এই সমানুপাতিক তোলার জন্য একটা ধ্রুবক আনবো, জি আই ইকুয়াল টু জি ভি। লক্ষ্য করে দেখো এই জি একটা একে পরিবাহকের তড়িৎ পরিবাহিতা বলে। তাহলে তড়িৎ পরিবাহিতা অবশ্যই রোধের কি হবে, ব্যস্তানুপাতিক হবে। তাহলে আই সমান 1/r ভি। তাহলে লিখতে পারি আই ইকুয়াল টু ভি বাই আর, অথবা আর ইকুয়াল টু ভি বাই আই। আরটা এই পাশে চলে আসলে উপরে চলে আসবে, আইটা নিচে চলে যাবে। ওকে, তাহলে দেখো আমরা এটা একটা সূত্র পেয়ে গেলাম। এখন এখানে যদি আমরা একটা গ্রাফ বসাই, মনে রাখবা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখানে ভেরি ইম্পর্টেন্ট হলো যে আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট চলক যেটি বা রাশি সেটি হচ্ছে এক্স অক্ষে বসে, আর যেটা ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে ওয়াই অক্ষে বসে। আমার দেখতে হবে এই দুটি রাশির মধ্যে কোনটি ইন্ডিপেন্ডেন্ট এবং কোনটি ডিপেন্ডেন্ট। তাহলে অবশ্যই আমরা জানি বিভব পার্থক্যের উপর তড়িৎ প্রবাহ ডিপেন্ড করে। তাহলে এই বিভব পার্থক্য হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে অবশ্যই এক্স অক্ষে বসবে বিভব পার্থক্য। আর যেহেতু তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের উপর ডিপেন্ড করে, সে হচ্ছে ডিপেন্ডেন্ট, অবশ্যই ওয়াই অক্ষে বসবে আই। এটা অনেক সময় ভুল করে বসে স্টুডেন্টরা, কেন এক্স অক্ষে কোনটা বসাবে ওয়াই অক্ষে কোনটা বসাবে সেটা মুখস্থ করে করে পরীক্ষার হলে বা ভাইবাতে যায়। তাহলে আমরা জানলাম যে বিভব পার্থক্যের উপর তড়িৎ প্রবাহ ডিপেন্ড করে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এটা, এটা এক্স অক্ষে বসবে। এখন দেখো যেহেতু দুইটা সমানুপাতিক, এখন মানগুলো বসিয়ে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি, সেটা অবশ্যই মূল বিন্দুগামী সরলরেখা হবে। এটার যে কোনো বিন্দু থেকে আমরা কি করতে পারবো, অবশ্যই একটা যদি গ্রাফ অঙ্কন করি রোধের মান জানতে পারবো। তাহলে আশা করি ওহমের সূত্রটিও তোমরা বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো আমাদের টাইম যেহেতু স্বল্প, আমরা চলক তড়িৎ সম্পর্কিত আজকে যেহেতু একবারে বেসিক ক্লাস হলো, সার্কিটের আলোচনাগুলোতে অবশ্যই গাণিতিক সমস্যাগুলোতে তোমরা ক্লাসগুলো করবে। যত সমস্যায় থাকো যে সময় তুমি সময় বের করে ক্লাসগুলো করবে, কারণ হচ্ছে চলক তড়িৎ তোমাকে জানতেই হবে। আর কয়েকটা অঙ্ক করে কয়েকটা সার্কিট শুধু কোনোভাবে মুখস্থ করে যদি তুমি পরীক্ষার হলে যাও, সেক্ষেত্রে তোমার কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে। আশা করি অনলাইন স্কুলের সাথে থাকবে, এবং আমি হাসনাত জামান সবুজ তোমাদের সাথে রয়েছি। অবশ্যই যে কোনো সমস্যার সমাধান আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো এই করোনার সময়ে। আরেকটি জিনিস, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর এই যে করোনার অন্ধকার চলছে, এটা অবশ্যই কেটে যাবে। এবং আমরা জানি যে সূর্যাস্ত মানে সূর্যের হারিয়ে যাওয়া নয়, সূর্যাস্ত মানে দেখো সূর্যের হারিয়ে যাওয়া নয়। কারণ কি, সূর্যাস্ত যখন হয়ে যায় তখন কিন্তু আবার সকাল হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ নতুন প্রত্যয়ে আবার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। আমি বিশ্বাস করি করোনার অন্ধকার একসময় কেটে যাবে। আবারও ধন্যবাদ।